নিজের কেবিনে বসে অফিসের জরুরি কিছু কাজ করছি, হঠাৎ কেউ আমার রুমে ঢুকে সোজা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক ফকিরের বাচ্চা ক্ষেত, তুই এখানে কি করিস? আমি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই মেয়ে এখানে কেন? তাও সোজা আমাকে থাপ্পড় দিল কেন হঠাৎ? আমি বললাম, আপনি আমাকে এইভাবে মারলেন কেন? আর আমি এই অফিসে কাজ করি, তাই এখানে। মেয়েটি বলল, কুত্তার বাচ্চা, তোকে মারবো না তো কি করব? শালা ছোট লোক ফকিন্নি কোথাকার। তুই ওই দিন আমাকে সবার সামনে অপমান করলি, আর তুই কি ভাবলি আমি তোকে এইভাবে ছেড়ে দিব? আমি বললাম, দেখেন, ওই দিন আমি আপনাকে কোনো অপমান করিনি, জাস্ট আপনার ভুলটা ধরিয়ে দিলাম। মেয়েটি বলল, কি বললি ফকিরের বাচ্চা? আমার অফিসে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করা হচ্ছে, তোর তো সাহস কম না? আমি বললাম, আপনার অফিস মানে? মেয়েটি বলল, এটা আমার বাবার অফিস, বুঝছিস ফকিরের বাচ্চা? আজ তোকে এই মুহূর্তে এই অফিস থেকে বের করছি, জাস্ট ওয়েট আনছি। এটা শুনে আমি মেয়েটার হাত ধরে বললাম, ম্যাম ম্যাম প্লিজ, সামান্য ব্যাপার নিয়ে এমনটা করিয়েন না। মেয়েটি বলল, ছোট লোক ফকিরের বাচ্চা, তোর তো সাহস কম না? আমার গায়ে হাত দিস, এই বলে আবারও দুইটা থাপ্পড় দিল। আর কি বললি সামান্য? হ্যাঁ, এই ব্যাপার তোদের মতো গরিব ছোট লোক বস্তির ছেলেরা সামান্য ভাবতে পারে, এই নীলা চৌধুরী না, বুঝলি? আমি বললাম, আপনি আমাকে যা শাস্তি দিবার দেন, তারপরও চাকরি থেকে বের করিয়েন না প্লিজ। আমি অসহায় দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বললাম কথাটা। মেয়েটি বলল, তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই এই অফিসে চাকরি করার, দাঁড়া তোর ঠিকানা লাগাচ্ছি। এটা বলে নীলামাম আমার কেবিন থেকে হনহন করে চলে গেলেন স্যারের কেবিনে। এখন আমি টেবিলে বসে মাথায় হাত দিয়ে বসে থাকলাম। চাকরির 1 মাস হতে না হতেই যদি চাকরিটা চলে যায়, তখন আমি কিভাবে কি করব? আমার পরিবার কেমনে চালাবো? বাবার ওষুধ খরচ, ছোট ভাইয়ের পড়ার খরচ কিভাবে জোগাড় করব? মোট কথায় আমার পরিবার কিভাবে চালাবো? এইসব ভাবতে ভাবতে নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার, কারণ এই চাকরি গেলে আমার না খেয়ে মরতে হবে। ও, আপনাদের পরিচয় দিয়ে নি, আমি রিফাত, বাবা মায়ের 2 সন্তান মাত্র। আমার ছোট একটা ফাজিল ভাই আছে, এইবার 8ম শ্রেণীতে পড়ে। আমরা মধ্যবিত্ত। আম্মুর নাম ফারজানা, পেশায় গৃহিণী। বাবা মিরাজ হাসান একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলেন। আমি 2 বছর হলো অনার্স শেষ করলাম, তখন থেকে জব খুঁজতেছিলাম, বাট এই বাংলাদেশে টাকা আর মামাখালা ছাড়া কিছুই সম্ভব না। আমি এখন যে অফিসে চাকরি করছি, এটা হচ্ছে বাবা যে অফিসে আগে চাকরি করতো সেই অফিস। আমার বাবা একদিন অফিস থেকে আসার সময় হঠাৎ বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সেই থেকে ঘরে বসে থাকতে হয়, তবে লাঠি দিয়ে হাঁটে। সেই থেকে আমাদের গরিবত্ব শুরু। এইদিকে আমার কোনো চাকরি নেই, 2-1টা টিউশনি, আর বাবার জমানো টাকা দিয়ে কোনো মতো ঘর চলছে। হঠাৎ বাবা আমাকে বলে, বাবা যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিতে জানো তিনি নাকি সব বলেছে, ইন্টারভিউ দিলে পাশ করলে চাকরি হয়ে যাবে। তারপর আমিও বাবার কথা মতো সেই কোম্পানিতে গেলাম। আল্লাহর রহমতে চাকরিটাও হয়ে গেল। আর যিনি আমাকে থাপ্পড় দিল সে হচ্ছে নীলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভবিষ্যতের মালিক। নীলার বাবার নাম রফিক চৌধুরী, মায়ের নাম রিহানা চৌধুরী। বাবা মেয়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে অনেক জেদি, অনেক অহংকারী হয়ে উঠেছে। আপনাদের পরিচয় দিতে দিতে পিয়ন চাচা এসে ডেকে গেল, আমাকে নাকি স্যার ডাকছে। তাই কি কারণে নীলামাম মানে স্যারের মেয়ে আমাকে থাপ্পড় দিল তা বলা হয়নি, সেখান থেকে আসলে না হয় বলমুনি কেমন। তারপর আমি নিজেকে স্বাভাবিক করে এক পা করে স্যারের কেবিনের দিকে বাড়াচ্ছি, কিন্তু পা যেন চলতেই চাইছে না। কি করব তাও বুঝতে পারছি না, মাথায় শুধু ঘুরতেছে, চাকরি গেলে এখন কি করে পরিবার চালাবো। অনাকাঙ্ক্ষিতভাবে চাকরি যাওয়ার ব্যাপারটা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে, কারণ তাদের একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান। অনেক কষ্টে স্যারের কেবিনের সামনে এসে নক করে বললাম, স্যার আসবো? স্যার বললাম, আসো। তারপর মাথা নিচু করে স্যারের কেবিনে ঢুকে একপাশে দাঁড়িয়ে থাকলাম। হালকা চোখ তুলে দেখি স্যারের মেয়ে মানে নীলা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি আবার চোখ নামিয়ে ফেললাম। স্যার বলল, এই নাও রিফাত, তোমার এই মাসের বেতন। স্যারের কথা মতো হাত বাড়িয়ে বেতনটা নিলাম। অনেকটা খুশি লাগছে, তবে পরক্ষণই স্যারের বলা কথাটা শুনে আমার হাসি মুখটা বেজার হয়ে গেল। স্যার বলল, আর তোমাকে আর এই পোস্টে চাকরি করতে হবে না। স্যারের মুখে এমন কথা শুনে বুকের মাঝে এমন এক ব্যথা করলো, যেন আমার বুকে কেউ 3-4 রাউন্ডের গুলি করে দিল। আমি অসহায় দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, স্যার এই কাজটা করবেন না। আপনি জানেন আমার পরিবার চালানোর মতো কেউ নেই, আমার উপর পুরো পরিবার নির্ভর করছে। যদি চাকরিটা চলে যায় তখন আমরা পথে বসবো। স্যার এমনটা করিয়েন না প্লিজ। স্যার বলল, আমার কিছু করার নাই, তুমি আর এই পোস্টে চাকরি করতে পারবে না। স্যারের কথা শুনে অনেক কষ্টে চোখের মাঝে কান্না আটকিয়ে চলে আসতে যাব, তখন স্যারের মেয়ে বলে উঠলো, ওই থাম, কোথায় যাচ্ছিস? তোকে আমি যেতে বলেছি? আমি বললাম, ম্যাম এখানে তো আর চাকরি নেই, তাই থেকে আর কি করব। কষ্টমাখা কণ্ঠে কথাটা বললাম। নীলা ম্যাম বলল, কে বললো তোর চাকরি নেই? তোকে তোর অযোগ্য পোস্ট থেকে সরিয়ে দিয়ে যোগ্য পোস্টে রাখা হয়েছে, আমার পিএ হিসাবে নিয়োগ করা হয়েছে। ম্যামের কথা শুনে আমার খুশি আর দেখে কে, কারণ চাকরি যাওয়ার কথা ছিল আর সেখানে ডাইরেক্ট পিএ। ম্যাম বলল, এত খুশি হতে হবে না, আমার পিএ হতে হলে আমার গাড়ি চালাতে হবে, আমি যেখানে যাব সেখানে যেতে হবে, যখন যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তে আমার সামনে আসতে হবে। মোট কথা আমার ব্যক্তিগত কাজের লোক হবি তুই।
এবং আমার সব কথা শুনতে হবে। আমি ম্যামের কথা শুনে বললাম, এটা কেমন কথা ম্যাম? ম্যাম বলল, আমি যেটা বলছি সেটাতে রাজি হলে হবি, তা না হলে তুই আসতে পারিস। আমি ভাবলাম চাকরি না থাকার চেয়ে এটা করা বেস্ট হবে, কারণ এই অবস্থায় আরেকটা চাকরি পাবো নাকি সন্দেহ। তার চেয়ে বরং হাজার কষ্ট হলেও এই চাকরিটা করি, ভিতরে ভিতরে না হয় আরেকটা খুঁজে নিব। আমি বললাম আমি রাজি। ম্যাম বলল, গুড, তাহলে এই পেপারে সাইন কর। আমি বললাম, এটা কিসের কাগজ ম্যাম? ম্যাম বলল, যেটা বলছিস সেটা কর, তা না হলে বুঝতে পারিস। ম্যামের এমন কথা শুনে আমি ভয়ে তাড়াতাড়ি করে সাইন করে দিলাম। ম্যাম বলল, যা, শেষবারের মতো এই অফিসে কাজ করে নে, কাল থেকে আমার প্রিয় হয়ে আমার সাথে থাকবি। তারপর আমি আর কোনো দিকে না তাকিয়ে সেইখান থেকে চলে আসলাম। এইদিকে, কিরে মা, তুই এমনটা কেন করলি? ছেলেটা অফিসে ভালোই তো কাজ করতো, পিয়ে লাগলে আমাকে বলতি। নীলা বলল, আরে বাবা, তোমাকে এত কিছু বুঝতে হবে না, আমি গেলাম, এই বলে চলে গেল। স্যার বলল, পাগল একটা, কি থেকে কি করে নিজেও জানে না। এইদিকে আমি কেবিনে বসে ভাবতে লাগলাম, সামান্য একটা ঘটনার জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতে পারলো। সেখানে তো আমার কোনো দোষ নেই, আমি জাস্ট ম্যামকে ভুল ধরিয়ে দিয়েছিলাম, তার জন্য এমনভাবে আমাকে থাপ্পড় দিতে পারলো, আমার মা বাবাকে নিয়ে গালি দিতে পারলো। আচ্ছা, আপনারা কিছুই বুঝতে পারছেন না তো? আচ্ছা, তাহলে আমি বুঝিয়ে দিই। ফ্ল্যাশব্যাক। দিনটি ছিল শুক্রবার, অফিস ছুটি ছিল, এই তো 2 দিন আগের কথা আর কি। মন চাইছে একটু এলাকায় ঘুরে দেখি, যেই ভাবা সেই কাজ। সকালে নাস্তা করে আম্মু বলে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলাম। তখন চোখ গেল পার্কের গেটের সামনে একটা সুন্দরী মেয়ে আর একটা রিক্সা চালক কথা কাটাকাটি করছে। আমার একটা স্বভাব আছে যে কোনো কিছুতে নাক গলানো, এটাই হয়তো আমার সবচেয়ে বদ অভ্যাস। তাই আমি আর সেখানে না দাঁড়িয়ে তাদের সামনে গেলাম। আমি বললাম, কি হয়েছে চাচা? রিক্সা চালক বলল, দেখেন না মামা, এই মামুনিটা অমুক জায়গা থেকে এখান পর্যন্ত এসেছে, ভাড়া হচ্ছে 100 টাকা, কিন্তু এই মামুনিটা দিচ্ছে 50 টাকা। নীলা বলল, সামান্য একটা রিক্সা চালক হয়ে আমাকে মামুনি ডাকিস কোন অধিকারে? মেয়েটার কথা শুনে ইচ্ছা করছে কষে একটা থাপ্পড় দিতে। আমি বললাম, এই আপু, আপনি চাচার সাথে এইভাবে কথা বলছেন কেন? নীলা বলল, আইসে আর ফকিন্নির পোলা আমারে জ্ঞান দিতে, ভাড়া যেটা সেটা দিচ্ছি, নে বলছি। আমি বললাম, দেখেন, ভদ্রভাবে কথা বলেন, আপনার মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি একজন বাবার বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? নীলা বলল, ছোট লোক, তোর এত বড় সাহস আমার মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস? তুই জানিস আমি কে, আমার বাবাকে? আমি বললাম, সেটা আপনার ব্যবহারই বলে দিচ্ছে, আপনি একজন বড়লোক বাবার বিগড়ে যাওয়া অহংকারী মেয়ে। এখন বেশি পেঁচাল না করে চাচার পাওনা টাকাটা দিয়ে দিন। নীলা বলল, কি বললি ছোট লোক, আমি অহংকারী? এটা বলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিল মেয়েটা। মেয়েটার এমন কাজে আমার মাথা গরম হয়ে গেল, রাগে থাপ্পড় দিতে গিয়েও দিলাম না। আমি বললাম, এই হাতটা তুলছিলাম কেন জানিস? তোকে মারার জন্য। কিন্তু আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তোদের অনেক টাকা আছে, কিন্তু ভালো একটা মন নেই। তোরা যেখানে সেখানে হাজার হাজার টাকার খাবার অপচয় করছিস, কিন্তু একটা অসহায় মানুষ তোদের কাছে খাবার চাইতে বা সাহায্য চাইতে আসলে তোরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিস কেন? আচ্ছা, তোরা কি মনে করিস তোরা মানুষ আর আমরা গরিবেরা মানুষ না? এই চাচাটা কত কষ্ট করে রিক্সা চালিয়ে তার সংসার চালায়, আর তোর কাছে ন্যায্য ভাড়া চাইছে, তা তুই দিতে পারিস না কেন? একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানকার ওয়েটারকে 200 টাকা টিপ হিসাবে দিস। আমি কিন্তু এটা দিতে মানা করছি না, তবে এই চাচার ভাড়াটুকু দিতে পারিস না কেন? শুধু কি পারিস বাবার টাকার গরম দেখাতে? তাছাড়া কি পারিস? তোদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। আমার এমন জোরে কথা বলা দেখে মেয়েটা ভয়ে আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন জমা হয়ে গেছে। আমি বললাম, এই ভাড়া দিবি নাকি এখানেই বেঁধে রাখবো? মেয়েটা আমার ধমক শুনে তাড়াতাড়ি টাকা বের করে দিল। দেখেন, আমি এইসব আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এইসব বলছি আপনাকে বোঝাতে যে আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য। কিন্তু মেয়েটা আমার কথা কানে না নিয়ে চলে যেতে লাগলো হনহন করে, আর যেতে যেতে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে সবার সামনে অপমান করলি তাই না? তোকে তো আমি পরে দেখে নিব। আমি বললাম, আরে যা যা, কি করবি দেখা যাবে। দেখছেন, এদের কখনো শিক্ষা হবে না। এত সুন্দর করে বোঝালাম, কিন্তু উল্টা বুঝে চলে গেল। এই ছিল আমার ভুল, যার কারণে আজ আমার চাকরি যেতে বেঁচে গেল। এখন আপনারাই বলেন, আমি কি কিছু ভুল করেছিলাম? যাই হোক, আপনাদের বলতে বলতে একটা ফাইল কমপ্লিট করলাম, তারপর স্যারের কাছে নিয়ে যেতে লাগলাম। আমি বললাম, স্যার আসবো? স্যার বলল, আরে রিফাত দে, আসো আর বসে পড়ো। তারপর আমি স্যারের অনুমতি নিয়ে ভিতরে ঢুকে বসে ফাইলটা স্যারের হাতে দিলাম। স্যার ফাইল দেখতে দেখতে বলল, রিফাত, আমি চাইছিলাম তুমি অফিসে কাজ করো, কিন্তু আমার মেয়ে কেন জানি তোমাকে নিজের পিএ বানিয়ে নিল। আমি বললাম, স্যার চাকরি যায়নি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। স্যার একটু হেসে বলল, তুমি কি যে বলো না, তোমার চাকরি কেন যাবে? তখন তো এমনি দুষ্টামি করছিলাম। যাই হোক, আমার মেয়েটাকে একটু দেখে রাখিও, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে মাত্র কয়েকদিন হলো দেশে আইছে। আর কিছু বললে তুমি কিছু মনে করিও না, আসলে মেয়েটা একটু রাগী, তবে মন ভালো। আমি স্যারের দিকে একটা হাসি দিয়ে বললাম, জি স্যার, আমি দেখে রাখবো।
মনে মনে বললাম, আর মন ভালো, একটা বাবার সমান মানুষকে যে সম্মান করতে পারে না তার আবার মন ভালো। স্যার বলল, আচ্ছা তুমি এখন বাড়ি যেতে পারো, এখন তোমার আর কোনো কাজ নেই। আমি খুশি হয়ে বললাম, ওকে স্যার, তাহলে আমি আসি। এটা বলে স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে কিছুক্ষণ থেকে চলে গেলাম মার্কেটে। বাবার জন্য একটা পাঞ্জাবি, মার জন্য একটা শাড়ি আর ছোট ভাইয়ের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনলাম। তারপর ফার্মেসিতে গিয়ে বাবার জন্য ওষুধ কিনে সোজা বাড়ি চলে গেলাম। কলিং বেল দিতে ছোট ভাই নিহাল দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া তোমার হাতে এইসব কি? আমি বললাম, তোদের জন্য কিছু শপিং করলাম। নিহাল বলল, ও মা তাড়াতাড়ি আসো, ভাইয়া কি এনেছে দেখে যাও। মা বলল, কি রে বাবা এত চিৎকার দিতেছিস কেন? এটা বলতে বলতে মা রুম থেকে বের হয়ে আমাকে দেখে বলল, কি রে রিফাত বাবা এত তাড়াতাড়ি, আর হাতে এগুলো কি? আমি বললাম, মা তোমাদের জন্য কিছু শপিং করলাম আর কি, প্রথম বেতন পেলাম। মা বলল, তাই বলে এইসব তোকে কি আনতে বলছে? আমি বললাম, আরে ধরো তো। আমি গেলাম রুমে, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এটা বলে রুমে চলে গেলাম। এইদিকে নীলা রুমে বসে বসে ভাবছে, ছোট লোকের বাচ্চা, এইবার দেখাবো মজা তোকে, আমাকে অপমান করা তাই না? তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিছিস ছোট লোক। এটা বলে একটা ডেবিল হাসি দিল। এইদিকে আমি দুপুরে খাবার খেয়ে ঘোরাফেরা করতে লাগলাম। এইভাবে আজকের দিনটাও পেরিয়ে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে স্যারের বাড়ি গেলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি, আল্লাহ জানে এই মেয়ে আমার সাথে কি করে। ওই দিন বলছিল অপমানের প্রতিশোধ নিবে, না এই চাকরি আর করা যাবে না, দেখি চাকরি খুঁজতে হবে, এইসব ভাবছি। তখনই একটা লোক এসে বলল, স্যার ম্যাম বলল এই চাবিটা আপনাকে দিতে, আর ওই যে ওইখানে গাড়ি রাখা আছে। এটা বলেই লোকটা চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে গাড়ির কাছে গিয়ে হেলান দিয়ে বাড়িটার দিকে চেয়ে থাকলাম। হঠাৎ চোখ গেল বাড়ি থেকে বের হওয়া একটা সুন্দরী রমণীর দিকে। কি সুন্দর কালো লম্বা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ, আর পরনে কালো থ্রি পিস। মনে হচ্ছে এখনই আকাশ থেকে নেমে আসা একটা সুন্দরী কালো পরী। আমি আবার হালকার উপর ঝাপচা করে বাস খেয়ে গেলাম আর বলতে লাগলাম, মেয়েটাকে বোঝাই যাচ্ছে না যে এই মেয়েটা অহংকারী, আর কে বলবে বিদেশে থাকতো। হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, এটা আর কেউ না, এটা হলো নীলা। এইসব ভাবতাছি, হঠাৎ করে গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়তে হুঁশ ফিরল। গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আসি। নীলা বলল, এই ফকিন্নির বাচ্চা, জীবনে কখনো মেয়ে দেখিসনি, এইভাবে হা করে তাকিয়ে আসিস যে? ম্যামের কথাই কি বলবো বুঝতে পারছি না। নীলা ম্যাম বলল, এইভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে দরজা খোল ছোট লোকের বাচ্চা। আমি বললাম, ম্যাম আপনি আমাকে যা বলেন না কেন, আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমার কথা শুনে নীলা ম্যাম আরেকটা থাপ্পড় দিয়ে আমাকে বলল, ওই তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস, ছোট লোক কোথাকার, লুচ্চামি করবি আর এতে গালি দিলে দোষ তাই না? আমি বললাম, ম্যাম আমি কখন লুচ্চামি করছি? নীলা ম্যাম বলল, আবার মুখে মুখে তর্ক করিস, আচ্ছা তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি বরং যাই, আর তোর কাজ করা লাগবে না। আমি বললাম, না না ম্যাম এমনটা করবেন না, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। তারপর গাড়ির দরজা খুলে দিতে নীলা ম্যাম গাড়িতে ঢুকে পড়লো, আর আমার চোখের কোণে হালকা জমে থাকা পানি মুছে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কি করব বলেন, গরিবে জন্মেছি, তাই এমন বড় লোকের কথা শুনতেই হবে। ম্যাম কোথায় যাবেন? ম্যাম বলল, নদীর পাড়ে নিয়ে যা। তারপর ম্যামের কথা মতো গাড়ি চালাতে লাগলাম। একটু পর নদীর পাড়ে এনে গাড়ি থামাতে নীলা ম্যাম নেমে বলল, এখানে থাক আমি আসি। এটা বলে ম্যাম চলে গেল, আর আমি গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপতে লাগলাম। এইদিকে ম্যাম পার্কে গিয়ে তার কলেজ জীবনের দুই বেস্ট ফ্রেন্ডের কাছে গেল, নাইমা আর নিহা। নীলাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। দোস্ত প্রায় 4 বছর পর দেখা আমাদের। নীলা বলল, দোস্ত। নিহা বলল, ভেবেছিলাম বিদেশে গিয়ে অনেক পাল্টে যাবি, কিন্তু তুই তো একদম আগের মতোই আসিস। নীলা বলল, আরে কি যে বলিস না, আমি কেন পাল্টে যাব? নাইমা বলল, দোস্ত এই কিউট ছেলেটা কে রে, তোর বয়ফ্রেন্ড নাকি? নীলা বলল, আরে কি যে বলিস না, এই ছোট লোক খেয়ে তো আমার বয়ফ্রেন্ড হবে কেন, সে তো আমার ড্রাইভার। নিহা বলল, কি বলিস, আমার কিন্তু ছেলেটাকে দেখে ড্রাইভার মনে হচ্ছে না, কি হ্যান্ডসাম স্টাইলিশ, এ তো ড্রাইভার হতে পারে না। নিহার কথা শুনে নীলা রেগে গেল। নীলা বলল, এত যে হ্যান্ডসাম লাগছে, যা না যা বিয়ে করে নে। নাইমা বলল, আচ্ছা এইসব বাদ দে, এখন কি করিস, বিয়ে করবি কখন? নীলা বলল, আরে বিয়ে এখন না, বিদেশ থেকে সবে মাত্র আসলাম, কয়দিন ঘোরাঘুরি করি, তারপর বাবা বলেছে অফিস সামলাতে, অফিসে জয়েন করব, তারপর যা করার করব। এখন বল তোরা কি করছিস? নাইমা বলল, এই তো একটা কোচিং সেন্টার খুলেছি, সেখানে বাচ্চাদের পড়াই, আর নিয়া তার বাবার অফিস সামলাই। নীলা বলল, ও আচ্ছা কিছু খাবি? নাইমা বলল, চল ফুচকা খাবো। নীলা বলল, আরে যেতে হবে না, ছোট লোকটাকে ডাক দি, সে এনে দিবে। নিয়া বলল, দোস্ত ছেলেটাকে এমন ভাবে বলছিস কেন, সে তো একটা মানুষ তাই না? নীলা বলল, তুই চুপ থাক বেডি। এটা বলে নীলা আমাকে ডাক দিল, কিন্তু আমি ফোন টিপা আর দূরে থাকার কারণে নীলা ম্যামের ডাক শুনতে পেলাম না। এইদিকে আমার কোনো প্রতিক্রিয়া না দেখে নীলা জোরে চিল্লাতে আমি হালকা করে অনুভব করলাম কে যেন আমাকে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখি এটা তো ম্যাম। নীলা বলল, ওই ফকিন্নি এইদিকে আই বলছি। ম্যামের ডাক শুনে আমি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে ম্যামের কাছে গেলাম। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক খেট, তোর দাম বেড়ে গেছে তাই না, এত দামি গাড়ির পাশে দাঁড়িয়ে।
আমি গালে হাত দিয়ে বললাম, সরি ম্যাম, বুঝতে পারলাম না। নীলা ম্যাম বলল, বুঝতে পারবি কেমনে, তোরা তো ছোট লোক, কখনো এত দামি গাড়ির পাশে দাঁড়াসনি, তাই একটু ভাব থাকবে। নীলা ম্যামের কথা শুনে একটু মুচকে হাসলাম। নীলা ম্যাম বলল, আবার হাসতেছে, এই তো লজ্জা শরম নেই, ছোট লোক কোথাকার, এত অপমানের পরও একটা কাজ ঠিক মতো করতে পারিস না। এই আমি যে তোকে এত চিৎকার দিয়ে ডাকতেছি, না শোনার ভান কেন করছিস? আমি বললাম, সরি ম্যাম, এত দূর থেকে আপনার ডাক শুনতে পাইনি। নীলা ম্যাম বলল, একদম মিথ্যা কথা বলবি না, যা আমাদের জন্য 3 প্লেট ফুচকা নিয়ে আয়। ছোট লোক কোথাকার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলল, দেখিস আবার বেঁচে যাওয়ার টাকা মেরে দিস না। নীলার কথা শুনে কিছুটা কষ্ট হলেও আমি কিছু না বলে ফুচকা আনতে গেলাম। নাইমা বলল, দোস্ত, ছেলেটার সাথে এমনটা না করলেও পারতি। নিয়া বলল, আর ছেলেটা তো ঠিক বলেছে, এত দূর থেকে যে ডাক দিয়েছি সেটা তো সে শুনতে পারবে না। নীলা বলল, তোরা চুপ থাকবি? আচ্ছা, এই ছোট লোকের জন্য তোদের এত দরদ কেন? নিহা বলল, এখানে দরদের কি আছে, যেটা সত্যি সেটাই বললাম আর কি। নীলা বলল, দেখ, তোদের সাথে আড্ডা দিতে আইছি, মুড ভালো করার জন্য, ওই ফকিন্নির কথা বলে মুড খারাপ করিস না, বলে দিলাম। নাইমা বলল, আচ্ছা, ছেলেটার সাথে তুই এমনটা করছিস কেন? নীলা বলল, ও তাহলে তোরা শুনবি, তাহলে শোন। এই বলে তার বান্ধবীদের সব বলে দিল। নিহা বলল, দোস্ত, তুই কি ভেবে দেখছিস তুই যেটা করছিস এবং যেটা এখন করছিস ঠিক? নীলা বলল, অবভিয়াসলি সঠিক। নাইমা বলল, তাহলে আমাদের কিছু করার নেই, সময় হলে বুঝতে পারবি। নীলা বলল, তোরা কিসের কথা বলছিস? নিহা বলল, আচ্ছা বাদ দে, ওই যে ছেলেটা ফুচকা নিয়ে আসছে, এইদিকে আমি ফুচকা নিয়ে এসে তাদের হাতে ফুচকা দিলাম। নীলা বলল, যা 3টা পানির বোতল নিয়ে আয়। আমি বললাম, ম্যাম, একসাথে বলতে পারতেন। এটা বলতে ম্যাম আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে মনে মনে বললাম, শালির কথা থেকে হাত বেশি চলে, এইভাবে কিছুদিন গেলে আমাকে আর চেনা যাবে না। নীলা বলল, কুত্তা, আমাকে তুই শিখাস কখন কি বলতে হবে? যা, যেটা আনতে বলছিস সেটা আন গিয়ে। তারপর আমি আর দাঁড়িয়ে না থেকে চলে গেলাম পানির বোতল আনতে। একটু পর পানির বোতল নিয়ে ম্যামকে দিয়ে যখনই আসতে যাব, হঠাৎ আমি নিচে পড়ে গেলাম। আমার পড়া দেখে ম্যাম সহ আশেপাশে সবাই হাসতে লাগলো। আমি এমন একটা পরিস্থিতিতে পড়বো সেটা কখনো ভাবতেই পারিনি। মানুষকে ভালো বোঝাতে গিয়ে আমি নিজেই অপমানিত হচ্ছি। তারপর নিজেকে সামলে যখনই নীলা ম্যামকে কিছু বলতে যাব, তার আগেই নীলা ম্যাম আমার কাছে এসে 2টা থাপ্পড় দিয়ে বলল, কুত্তা, তোর সাহস কি করে হয় আমার পায়ের সাথে তোর পা টাচ করার? শালা লুচ্চা লাফাঙ্গা, মা বাবা কি তোকে কোনো শিক্ষা দেয়নি? আমি বললাম, ম্যাম, আমি তো আপনাকে কিছু করিনি, উল্টো আমার পায়ে আপনি ল্যাং মারছেন, এতে আপনি মা বাবাকে কেন টানছেন? নীলা বলল, তোর মা বাবাকে টানবো না তো কি? কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় সেটা যদি তোর মা বাবা শিখাতো, তাহলে আজ তুই আমাকে এমন বাজেভাবে টাচ করতি না। আরে তোকে কিভাবে শিখাবো, থাকিস তো বস্তিতে, তারা হয়তো এমনই। নীলার কথা শুনে মাথা গরম হয়ে গেল। নিজের রাগকে আর ধরে রাখতে পারলাম না, তাই কষে 2টা থাপ্পড় দিলাম। নীলা বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় দেওয়ার? আমি বললাম, আরে রাখ তোর থাপ্পড়, তোর এই অত্যাচার অনেক সহ্য করছি এই 2-3 ঘন্টা ধরে। এই তুই বলছিস না আমার পরিবার আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি? আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি, তাই তোকে অনেক আগে থেকেই সহ্য করছি। সেই সকাল থেকে তুই আমার মা বাবাকে গালি দিচ্ছিস, ব্যাস অনেক হয়েছে। আচ্ছা, তুই যে আমাকে বলছিস পরিবারের শিক্ষার কথা, তুই পাইছিস তোর পরিবারের শিক্ষা? সামান্য একটা বাবার সমান লোককে যে যাতা বলতে পারে, সে আমাকে বলছে নাকি আমার পারিবারিক শিক্ষার অভাব? এই এত পড়ালেখা করেও তো ড্রাইভার হয়েছি, কারণ আমার পরিবার চালানোর দায়িত্ব আমার কাঁধে, আর আমি যদি বেকার হয়ে যাই তাহলে আমরা পথে বসবো, তাই এই কাজটা করছি। কিন্তু আর না, তোর এই কাজ আমি করব না। যেই কাজ করতে আমার মা বাবাকে গালি শুনতে হয়, সেই কাজের বেতনের টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই, এটা আমার দ্বারা সম্ভব না। তোর কাজের গুষ্টি মারি, তোর কাজ করাচ্ছে না খেয়ে মরা ভালো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মা বাবাকে নিয়ে গালি দেবে এটা সহ্য করতে পারবো না। দরকার হলে পথে বসে থাকবো, তারপরও আমি এই মেয়ের সাথে কাজ করব না। এইদিকে নীলা গালে হাত দিয়ে এখন বোঝার চেষ্টা করছে এখানে কি হলো, আর এই ছোট লোকটা কি বলে গেল বুঝতে পারছে না। তখন নিহা বলে উঠল, দেখলি তো, এখন বুঝ, সামান্য ব্যাপারকে এত বড় করছিস তুই, আর তোর দোষে তুই সবার সামনে অপমানিত হলি। নীলা এটা শুনে রাগে ফুসফুস করতে বলল, শালা ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস আমাকে সবার সামনে থাপ্পড় মারা, অপমান করা, তাই না? এই নীলাকে মনে হয় চিনে না, এইবার দেখবে এই নীলা কি জিনিস। এটা বলে আর কাউকে কিছু না বলে নীলা হনহন করে চলে গেল। এইদিকে আমি বাড়িতে এসে কোনো দিকে না তাকিয়ে আমার রুমে চলে আসলাম। আমার এমন আশা দেখে মা কিছুটা অবাক হলো, তাই আম্মু আমার পিছন পিছন আমার রুমে আসলো। এসে দেখলো আমি কম্পিউটারে বসে কি যেন করছি। তারপর আম্মু আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা, এই সময় বাড়িতে কিছু কি হয়েছে? আমি বললাম, না মা, কিছু হয়নি। আম্মু বলল, তো চাকরিতে যাসনি আজ? আমি বললাম, না আম্মু, চাকরি ছেড়ে দিছি। আচ্ছা, আমার জন্য 1 কাপ চা আনো তো মা। আম্মু বলল, আচ্ছা বাবা, আমি আনতেছি। এইদিকে আমি কম্পিউটারে রিজাইনিং লেটার লেখা শেষ করা মাত্রই আম্মু আমার জন্য চা নিয়ে আসলো। আমি আম্মুর হাত থেকে চা নিয়ে খেতে লাগলাম। আম্মু বলল, আচ্ছা বাবা, চাকরি তো ছেড়ে দিলি, তাই এখন কি করবি? আমি বললাম, কিছু করব না, টুটু করব আর বসে বসে খাবো। তোমার স্বামীর জন্য ওই অফিসে কাজ করতে গেছি, তা না হলে আমি যেতামই না।
আম্মু বলল, এমন ভাবে বলছিস কেন? তোর বাবার বন্ধু, তাই তোকে ওই অফিসে কাজ করতে বলেছে। নীলা ম্যামের বাবা হচ্ছে আমার বাবার বন্ধু। আমি বললাম, বাবা বলেছে তাই তো গেছিলাম, এখন আমার আর ভালো লাগছে না, তাই যাব না। আর এমনিতে কি আমরা চলতে পারবো না? কোনো মতে চলতে পারবো, তাই না? আম্মু বলল, আমি সেটা জানি না, তুই চাকরি চাচ্ছিস সেটা তুই তোর বাবাকে গিয়ে বল, আমাকে কেন বলছিস? আম্মু কথাটা বলে চলে গেল। আর আমি কম্পিউটারে কাজ করতে লাগলাম। এইভাবে কম্পিউটারে কাজ করতে করতে দুপুর হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলাম। তখন আব্বু বলল, কিরে তুই চাকরিটা ছাড়লি কেন? আমি বললাম, ভালো লাগছে না, তাই ছেড়ে দিছি। আব্বু বলল, তোর ভালো না লাগলে হবে? এখন সংসার কিভাবে চলবে? এইদিকে আমিও ঘরে বসে থাকি। আমি বললাম, কেন? আগে যেভাবে নিজের খরচ চালাতাম, রেস্টুরেন্টে কাজ করে চালাবো। আব্বু বলল, তখন তো নিজের খরচ চালাতি, এখন তো পরিবারের খরচ চালাতে হবে, একটু বোঝার চেষ্টা কর। তোকে এত কষ্ট করে পড়ালেখা করালাম এই ওয়েটারের কাজ করতে, তাই না? আমি বললাম, দেখো বাবা, পৃথিবীতে কোনো কাজই ছোট না, আর আমি যে করি হোক পরিবারের খরচ চালাবো ইনশাল্লাহ। আব্বু বলল, আমি জানি না, তোর কাছে যেমন ভালো লাগে তেমন কর, শালার কপালটাই খারাপ, আমার কেউ আমার মন বুঝতে চায় না, না চাইলো বাবা, না চাইছে ছেলে। তারপর অনেকভাবে বাবা বোঝাতে চেয়েছিল, কিন্তু আমি আমার কথাই একটাই, ওই অফিসে চাকরি করব না। কেমনে চাকরি করব আপনারাই বলেন? ওই মেয়ে শুধু শুধু আমার মা বাবাকে নিয়ে গালি দেয়, সেখানে কি করে চাকরি করি? তারপর কোনো মতো খাবার খেয়ে রুমে গিয়ে কিছু বিজ্ঞাপন দেখতে লাগলাম। সেখান থেকে কিছু কোম্পানির লোক নিয়োগ নিবে, সেখান থেকে 2টা কোম্পানিতে আবেদন করে গেম খেলতে লাগলাম। তখন নিয়াল আমার রুমে এসে, ভাইয়া কি করছিস? আমি বললাম, এই তো কম্পিউটারে বসে চেয়ার টিপি। নিয়াল বলল, ভাইয়া তুমি তো গেম খেলছো, তোমার মোবাইলটা আমাকে একটু দিবা? আমি বললাম, কেন? নিয়াল বলল, প্রেম করবো তাই। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। নিয়াল বলল, এভাবে তাকাতে হবে না, আমি ফাজলামি করছি, দাও না মোবাইলটা, একটু লুডো খেলবো। এটা বলে আমার পাশ থেকে ফোনটা নিয়ে চলে যেতে লাগলো। আমি বললাম, ফোন আমি না দেওয়ার পরেও যখন তুই নিয়ে যাচ্ছিস, তাহলে অনুমতি নিলি কেন? নিহাল বলল, আরে ফর্মালিটি, আর কি বোঝো না, ফিডার খাও নাকি? এটা বলে নিহাল চলে গেল। এই ছেলের এমন কথা আমার মাথার উপর দিয়ে গেল। তারপর কিছুক্ষণ গেম খেলে কম্পিউটার যখন বন্ধ করতে যাব, তখন দেখি একটা মেইল আসলো। আমি কিছু না ভেবে মেইলটা ওপেন করতে অবাক হলাম। আমি দেখলাম সেখানে লেখা আছে আমাকে আগের পোস্টে আবার নিয়োগ দিছে, কিন্তু আমি তো আর ওই কোম্পানিতে কাজ করব না। এটা বলে কম্পিউটার বন্ধ করে নিয়ালকে খুঁজতে লাগলাম, কিন্তু ঘরে তাকে দেখতে পেলাম না। তাই ছাদে গেলাম। ছাদে গিয়ে যা দেখলাম সেটা দেখে ইচ্ছে করছে নিজে 20 টাকার শরবত খেয়ে আত্মহত্যা করি। ছাদে গিয়ে দেখি করিম চাচার মেয়ে তাসপিয়ার সাথে লুডো খেলছে। করিম চাচা হচ্ছে আমাদের প্রতিবেশী। এটা পর্যন্ত ঠিক আছে, বাট তাদের কাহিনী দেখে আমার মাথা ঘোরাচ্ছে। চলেন তাদের কাহিনীটা বলি। তাসপিয়া বলল, নিয়াল তুমি আমার গুটি কেটে দিয়েছো, আমি আর খেলবো না, যাও। নিয়াল বলল, আরে তাসপিয়া তুমি রাগ করিও না, এই নাও আমার 2টা গুটি একসাথে কেটে দাও। তাসপিয়া বলল, সত্যি? কই দাও দাও। নিয়াল বলল, এই তো বাবু, এই দিকে 2টা আছে, কেটে দাও। তারপর তাসপিয়া আমার ভাইয়ের গুটি কেটে দিল। তাসপিয়া বলল, বাবু তুমি না সত্যি অনেক ভালো। এটা বলে আমার ভাইয়ের 2 গাল টেনে দিল। নিয়াল লজ্জা পেয়ে বলল, আরে যা, এমন করে কেউ বলে? তাসপিয়া বলল, বাবু তোমার কাছে আরেকটা চকলেট আছে না, দাও আমাকে। আমার ভাই নিয়াল বলল, এই নাও তোমার চকলেট, আচ্ছা আমি খাইয়ে দিব, কেমন? হায় আল্লাহ, এই কথা শোনার জন্য আমি এই পর্যন্ত বেঁচে আছি। আমি পড়ালেখা শেষ করে ফেললাম, আজও কপালে একটা বাবু সোনা জুটল না। আর এইখানে আমার ভাই 8ম শ্রেণীতে পড়ে নাকি প্রেম করে। আল্লাহ দড়ি ফালাও, আমি উঠা যামু। তাই তো বলি আমার পকেট থেকে মাঝে মধ্যে টাকা কম থাকে কেন? এই হারামজাদা তাহলে টাকা নাই, দাঁড়া। তারপর আবার শুনতে লাগলাম তাদের লুতুপুতু। তাসপিয়া বলল, না বাবু আমি খেতে পারবো, তোমার ভাই দেখে ফেললে সমস্যা হবে। নিহাল বলল, আরে তোমার ওই বলদ দেবরের কথা বলিও না, সে তো নিজে প্রেম করতে পারে না, উল্টো আমাকে করতে দিবে না নাকি? নাও খাও। যাক বাবা, বিয়ে করার আগে আমাকে দেবর বানিয়ে ফেললো। নিহালের কথা শুনে তাসপিয়া হা করে আর আমার ভাই খাইয়ে দিল, কিন্তু তাসপিয়া আর চকলেটটা খাচ্ছে না, দেখে আমার ভাই। নিহাল বলল, আরে বাবু তুমি চকলেট খাচ্ছ না কেন, আর এত ভয় পাচ্ছ কেন? তাসপিয়া বলল, আরে পিছনে তাকা নিহাল। নিহাল বলল, তুমি এমন ভাবে ভয় পেয়ে পিছনে তাকাতে বলছো, মনে হচ্ছে আমার ভাই আছে। এটা বলে নিহাল পিছনে তাকাতে দেখে ভাইয়া তুমি এখানে। আর এইদিকে তাসপিয়া আস্তে করে চলে গেল। আর আমি বললাম, আমি এখানে, আমি বলদ তাই না? আর এই বলদের মোবাইল এনে এখানে এই কাজ করছিস তাই না? নিহাল বলল, তো তুই বলদ না তো কি? আচ্ছা আমি প্রেম করছি, তাদের তোমার এত ফাটছে কেন? পোলা বলে কি তবে রে? এই বলে আমি নিহালের কান ধরে বললাম, আয় তোর আজ খবর আছে, তোর বিচার আমি করব না, আম্মু করবে, আই বলছি। এটা বলে নিহালের কান ধরে টানতে লাগলাম। নিহাল বলল, ভাইয়া লাগছে, কান ছড়ো বলছি, না হলে ভালো হবে না।
তুই যে ওই দিন ছাদে উঠে সিগারেট খাইছিস সেটা আমি আম্মুকে বলে দিব। কিন্তু আমি একটু হেসে বললাম, আমি যে সিগারেট খাইছি সেটার প্রমাণ কি? নিয়ালু হেসে বলল, আমি যে প্রেম করি সেটার প্রমাণ তুই দিতে পারবি না, কিন্তু তুই যে সিগারেট খাইছিস সেটার প্রমাণ কিন্তু আমার ক্যামেরায় বন্দি আছে। আমি বললাম মানে? নিহাল বলল, মানে খুব সোজা, তুই যে ওই দিন সিগারেট খাইছিস ওইটা আমি ক্যামেরায় বন্দি করে রেখেছি। এখন আমাকে ছাড়, না হলে আম্মুকে দেখিয়ে দিব কিন্তু, তারপর তুই বুঝতে পারছিস। নিয়ালের কথা শুনে আমি নিয়ালকে ছেড়ে দিতে নিয়াল কলার ঠিক করে বলল, নেক্সট টাইম আমার আর তাসফিয়ার মাঝখানে আসবি না কিন্তু, না হলে, এটা বলে চলে গেল। আর নিহালের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি দিনকাল আইলো, বড় ভাইয়ের কোনো দামই নাই। এই সুখে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। তারপর কিভাবে কি করব, কোথায় চাকরি খুঁজবো, এইসব ভাবতে ভাবতে আজকের দিনটাও চলে গেল। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশে নাস্তা করে অফিসে গেলাম, কারণ ডিজাইনিং লেটারটা জমা দিয়ে তারপর সেখান থেকে দুপুর 12টার দিকে আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। অফিসে গিয়ে স্যারের রুমের সামনে আসতে, স্যার আসবো, কামিং। মেয়ের কণ্ঠ শুনে কিছুটা অবাক হলাম। তারপরে কিছু না ভেবে কেবিনে ঢুকে দেখি নীলা ম্যাম। নীলা ম্যামকে দেখে অবাক হলাম না, এটা স্বাভাবিক, কারণ কিছুদিন পরে এমনিতেই সে স্যারের জায়গাতে বসতো। নীলা ম্যাম বলল, আরে রিফাত যে, আসেন আসেন বসেন। নীলার কথা শুনে আমি চেয়ারে বসে পড়লাম। কি ব্যাপার, আজ এমন সুন্দরভাবে ব্যবহার করছে কেন? নীলা বলল, তা স্যার এটা কি অফিসে আসার টাইম? আমি বললাম, না এটা অফিসে আসার টাইম না, তবে আমার আসার টাইম এটা। এই নিন ম্যাম রিজাইনিং লেটার, ম্যামের দিকে বাড়িয়ে, এবং সরি কালকের ব্যবহারের জন্য। নীলা বলল, ইটস ওকে, তবে এটা কিসের কাগজ? আমি বললাম, রিজাইনিং লেটার ম্যাম। আমার কথা শুনে নীলা একটা মুচকে হাসি দিয়ে বলল, সরি মিস্টার রিফাত, আপনি এই চাকরি ছাড়তে পারবেন না। আমি বললাম, কেন? নীলা বলল, কারণ হচ্ছে এই কাগজ, এই কাগজে লেখা আছে আপনি আমাদের কোম্পানির সাথে 1 বছরের চুক্তিবদ্ধ হয়েছেন, এবং এই চাকরিটা নিজের ইচ্ছা মতো যদি ছাড়েন তাহলে আপনি এই কোম্পানিকে নগদ 40 লক্ষ টাকা দিতে হবে, আর যদি টাকা দিতে না পারেন তাহলে 5 বছরের জেল। এই মেয়ের কথা শুনে ম্যামের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম। সত্যি তো এটা লেখা আছে এবং আমার স্বাক্ষরও আছে, কিন্তু ম্যাম আমি তো এগ্রিমেন্টে কখনো সাইন করিনি। নীলা ম্যাম বলল, করেছেন মিস্টার রিফাত, আপনি ওই দিন যে কাগজে স্বাক্ষর করেছেন সেটা কিন্তু এটা ছিল। আমি বললাম, কিন্তু ওই কাগজে তো কিছু লেখা ছিল না। নীলা ম্যাম বলল, লেখা ছিল না, কিন্তু লিখতে কতক্ষণ? আমি বললাম, ম্যাম এটা ঠিক করেননি কিন্তু আপনি। নীলা বলল, আমি কোনটা ঠিক করব আর কোনটা ঠিক করব না এটা কি তোকে বলতে হবে? এখন তুই যদি চাকরি ছাড়তে চাস তাহলে টাকাগুলো দে, আর টাকা দিতে না পারলে জেল আছে, আর এইসব থেকে বাঁচতে চাস তাহলে চাকরি কর। আমি বললাম, কি আর করব ম্যাম, আপনারা তো গরিবের পেটে লাথি অপমান সব করতে পারেন, আর আমরা গরিব, আমরা কি বা করতে পারি, আমরা না হয় সব সহ্য করি। এটা বলে আমি ম্যামের কেবিন থেকে বের হয়ে গেলাম। এইদিকে আমার এমন কথা শুনে নীলা ম্যামের কিছুটা মন খারাপ হয়ে গেল, কেন সে নিজেও জানে না। এইদিকে আমি আমার কেবিনে আসতে হঠাৎ দেখতে পেলাম একটা মেয়ে আমার চেয়ারে বসে মন দিয়ে কাজ করছে। আমি বললাম, আরে আরে আপনি কে, আর আমার কেবিনে কেন? আমার কথা শুনে মেয়েটা ফাইল থেকে চোখ সরাতে সরাতে বলল, মেয়েটার কিছু না বলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমিও মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি বললাম, জেরিন তুই? জেরিন বলল, আমারও তো একই প্রশ্ন, রিফাত তুই এখানে? আমি বললাম, আমি এই অফিসে গত 1 মাস ধরে চাকরি করতেছি। জেরিন বলল, ও আমি কালকে মাত্র জয়েন করেছি। তা আঙ্কেল আন্টি তোর ফাজিল ভাইয়াটা কেমন আছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তোর পরিবারের সবাই কেমন আছে? জেরিন বলল, ভালো আছে, আর তুই তো আগের থেকে অনেক কিউট হয়ে গেছিস। আমি বললাম, আরে দূর, কি যে বলিস না, আচ্ছা দুপুরে দেখা হবে, এখন কাজ কর। জেরিন বলল, ওকে। তারপর আমি জেরিনের কেবিন থেকে বের হয়ে গেলাম। জেরিন হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমি আমার ম্যামের কেবিনে গেলাম। ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে কেবিনে ঢুকে বললাম, ম্যাম আমার কেবিন কই? আগের কেবিনেতে দেখি জেরিন কাজ করছে। নীলা বললাম, ভালোই তো, 2 মিনিটে দেখাতে হেসে হেসে কথা বলা, আবার নামও জেনে নেওয়া, ভালো ভালো। আমি বললাম, ম্যাম এইসব কি বলছেন বিড়বিড় করে? ম্যাম কেবিনটা কোন দিকে বলে দিলে ভালো হতো। নীলা বলল, আমার ডান পাশের কেবিনটা। আর শোন, তুই এই পোস্টে চাকরির পাশাপাশি আমার পিএ, বুঝলি? আমি মাথা নাড়িয়ে ম্যামের কেবিন থেকে চলে এসে নিজের কেবিনে গিয়ে বসলাম। তারপর নিজের মতো করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল আমি নিজেও জানি না। আসতে পারি স্যার? এই কথা শুনে আমি ফাইল থেকে চোখ ফেরাতে দেখি জেরিন দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি নিচ্ছে। আমি বললাম, আরে তুই আসতে অনুমতি লাগে নাকি, আই। জেরিন বলল, আরে কি যে বলেন না স্যার, ভিতরে ঢুকতে ঢুকতে কথাটা বলল। আমি বললাম, আরেকবার যদি স্যার বলিস তাহলে আমার সাথে আর কথা বলবি না, বলে দিলাম। জেরিন বলল, আরে এত রাগ করছিস কেন পাগল, আমি তো তোর সাথে দুষ্টুমি করছি, একটা আগের অভ্যাস এখনো যায়নি বুঝি? আমি বললাম, না যায়নি। এখন বল কেন আসলি? জেরিন বলল, কেন মানে, লাঞ্চ করবি না? আমি বললাম, করবো তো, 2 মিনিট বস, আমি এই ফাইলটা শেষ করে নি, কেমন? জেরিন বলল, তাহলে আমাকে দে, তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস। আমি বললাম, আরে না আমি পারবো, তুই বস তো। জেরিন বলল, তুই একটু বেশি কথা বলিস, দে আমাকে। এটা বলে আমার হাত থেকে ফাইলটা নিয়ে জেরিন দেখতে লাগলো।
এইদিকে নীলা কাজ করছিল, হঠাৎ সিসিটিভির দিকে চোখ যেতে রাগে ফুঁসতে লাগলো। ওদের এত বড় সাহস, অফিসের মধ্যে এই বলে পিয়নকে ডাক দিল, কিন্তু পিয়ন দুপুরে খাবার খেতে গেছে, তাই আসতে পারিনি। এই জন্য নীলা রাগে গদগদ করে চেয়ার থেকে উঠতে যাবে, তখন দেখলো রিফাত আর জেরিন একসাথে কোথাও যেন যাচ্ছে। তাই নীলা আর উঠলো না, আবার চেয়ারে বসে বলতে লাগলো, অফিসে আয় তুই একবার, তারপর দেখামো মজা। অন্য মেয়ের সাথে লুতুপুতু, তাই না? দেখ আমি কি করি তোকে। এইদিকে জেরিন আমার কাজটা শেষ করার পর আমরা দুইজন ক্যান্টিনে গেলাম লাঞ্চ করতে। তারপর নিজের মতো করে অর্ডার দিয়ে জেরিনকে বললাম, তা দুলাভাই কি করে? জেরিন বলল, ফাজলামো করিস, দুলাভাই আসবে কি করে, বিয়েই তো করতে পারলাম না। তা ভাবি কেমন আছে? আমি হেসে বললাম, ভাবি? আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, ভাবি কোথা থেকে আসবে? জেরিন বলল, কেন প্রেম কেন করতে পারলি না? অনেকেই তো প্রপোজ করেছিল কলেজে থাকতে, তাদেরকে বানিয়ে নিতি। আমি বললাম, না ভাই থাক, আমি এমনিই ভালো আছি। আচ্ছা বাদ দে, খাবার আসছে, খেয়ে নে। তারপর দুইজন মিলে খাবার খেতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুইজন হাসি মুখে কথা বলে অফিসে এসে যার যার কেবিনে চলে গেলাম। আমি যখন ফাইল দেখতে যাব তখন পিয়ন এসে বলে গেল আমাকে নাকি ম্যাম ডাকছে। আমি আর দেরি না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম আসবো? নীলা বলল, আয়। আমি বললাম, ম্যাম কেন ডাকছেন? নীলা বলল, এটা কোন জায়গা বলতে পারবি? আমি বললাম, এটা আপনার কেবিন। নীলা বলল, আরে আমার কেবিনের কথা বলছি না, এই বিল্ডিংটা কি? আমি বললাম, ম্যাম এটাও জানেন না, এটা অফিস। নীলা বলল, অফিস, এখানে কি করা হয় তাহলে? আমি বললাম, কি আর অফিসের কাজ। নীলা বলল, এখানে যদি অফিসের কাজ করা হয় তাহলে মেয়েদের সাথে এত পীড়িত করছিস কেন? জোরে চিৎকার করে কথাটা বলল। আমি বললাম, ম্যাম আপনি হয়তো ভুল বলছেন, কই আমি তো অফিসে প্রেম করছি না। নীলা বলল, একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো যদি আরেকটা মিথ্যা কথা বলিস তো। আমি কি কানা, চোখে দেখতে পাই না? তুই ওই জেরিনের সাথে হেসে হেসে কথা বলছিলি, আবার তো ফাইলের কাজটাও করে দিচ্ছে, মানে কি এসব? আমি বললাম, ম্যাম জেরিন আমার বন্ধু, তাই হেসে হেসে কথা বলতে পারি। নীলা বলল, কি 4 ঘন্টাতে বন্ধু হয়ে গেলি? বাহ বাহ, তাই এমন বন্ধু হয়ে নিজের কাজ রেখে যদি অন্যর কেবিনে গিয়ে আড্ডা দেওয়া ইচ্ছা হয় তাহলে চাকরি করছিস কেন? পার্কে গিয়ে আড্ডা দে না। আমি বললাম, ম্যাম আপনি বেশি বলছেন, আমরা 4 বছরের বন্ধুত্ব, কোনো 4 ঘন্টার বন্ধুত্ব না, বুঝলেন? আর জেরিন তার কাজ শেষ করে আমার কেবিনে এসে খাবার খাওয়ার জন্য ডাক দিছিল। আমি তাকে বসতে বলে হালকা কাজ করতে চেয়েছিলাম, বাট জেরিন নিজে করেছে। নীলা বলল, সেটা যাই হোক, তুই আর ওই মেয়ের সাথে কথা বলবি না। আমি বললাম, সরি ম্যাম, আমি এটা করতে পারবো না। নীলা বলল, আমি না শুনতে চাইনি, আমি বলছি তুই কথা বলবি না মানে কথা বলবি না, ব্যাস। আমি বললাম, আমি জেরিনের সাথে কথা বললে আপনার সমস্যা কি ম্যাম? আমি এটা বলতে হঠাৎ নীলা আমার কলার ধরে বলতে লাগলো, ওই তোর সমস্যা কি? এক কথায় কানে যায় না? আর তোর তো সাহস কম না আমার মুখে মুখে তর্ক করিস। তুই এই মুহূর্ত থেকে আর ওই জেরিনের সাথে কথা বলবি না বলে দিলাম। আমি বললাম, ম্যাম আপনার আর আমার সম্পর্ক হচ্ছে কাজ নিয়ে, আমি যদি সময় মতো আপনাকে কাজ শেষ করে দিই তাহলে আমি কার সাথে কথা বলি না বলি সেটা আপনার দেখার বিষয় না। ম্যাম আমার কথা শুনে রাগ কন্ট্রোল করতে না পেরে আমাকে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, চেয়েছিলাম তোর গায়ে হাত তুলবো না, বাট তোর বেশি পাকনা গজিয়েছে, তাই একটু বেশি উঠতেছিস, সেই জন্য এই থাপ্পড়টা মারতে হয়েছে। আমি থাপ্পড়কে গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকিয়ে আসি। নীলা বলল, তুই মনে হয় ভুলে গেছিস এটা কার অফিস এবং 1 বছরের এগ্রিমেন্টের কথা ভুলে গেছিস, তাই না? আমি বললাম, সরি ম্যাম, আর কথা বলবো না। নীলা এইবার যেটা করলো সেটা দেখে আমি তো অবাক। নীলা আমার গাল টেনে দিয়ে বলল, গুড বয়, আর সরি থাপ্পড়টা দেওয়ার জন্য। কি করব বলো, তুমি তো আমার কথা শুনতেই চাও না, তাই এমন করলাম। আমি মনে মনে বললাম, এর আবার কি হলো, এত সুন্দর করে কথা বলছে কেন? যাই হোক, এমন করে কথা বললে কিন্তু ম্যামকে অনেক সুন্দর লাগে, এই আপনারা কিন্তু বলে দেন না। আমি বললাম, ম্যাম আমি কি এখন আসতে পারি? নীলা বলল, আরে দাঁড়াও, এত তারা কিসের? এই নাও 15টা ফাইল, আর অফিস টাইমের মধ্যে আমাকে শেষ করে দিবা। আমি বললাম, ম্যাম এটা আপনি কি বলছেন? আমি এই 15টা ফাইল আজকের মধ্যে কিভাবে সম্ভব? নীলা বলল, আমি এত কিছু বুঝি না, তোমার আর আমার সম্পর্ক কাজ নিয়ে, এখন আমি কাজ দিছি তা কমপ্লিট করার দায়িত্ব তোমার, যাও। আর হ্যাঁ, কারো সাহায্য যাতে না নিতে দেখি বলে দিলাম। তারপর আমি ম্যামের কেবিন থেকে বের হতে হতে বিড়বিড় করে বললাম, শালার যে কেন যে পাকনামি করে কাজের সম্পর্কের কথাটা বললাম। এইদিকে নীলা বলল, কত বড় সাহস, আমার সামনে অন্য মেয়ের সাথে নাকি হেসে হেসে কথা বলে। এইবার থেকে এমন দৌড়ের উপর রাখবো না, দেখি তুই কেমনে ওই ডাইনির সাথে কথা বলিস। এইদিকে আমি আমার কেবিনে এসে কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে বললাম, আঙ্কেল আন্টি কত ভালো, আর তাদের থেকে হয়েছে একটা জল্লাদ, ডাইনি, পেতনি, রাক্ষসী, মদ্দা, দেখবি তোর কোনোদিনও বিয়ে হবে না। তারপর অনেক কষ্টে 14টা ফাইল শেষ করে টাইম দেখি 8টা 45, মানে অফিস টাইমের মাত্র 15 মিনিট, কিন্তু এখনো ফাইল আরেকটা বাকি। তখনই কেবিনে জেরিন আসলো, দোস্ত বাড়ি যাবি না? আমি বললাম, তুই চলে যা, আমার অনেক দেরি হবে, এখনো অনেক কাজ বাকি। জেরিন বলল, আমি করে দিব কি? আমি বললাম, না তুই পারবি না, তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে। জেরিন বলল, আচ্ছা তাহলে থাক তুই। এটা বলে জেরিন চলে যেতে পিয়ন এসে বলে গেল, ম্যাম ডাকছে।
আমি বললাম হয়ে গেল, কাম ছাড়ছে। এই মেয়েজের রাগী মুখ থেকে হাত বেশি চলে। তারপর আল্লাহকে ডাকতে ডাকতে ফাইল পাসটা নিয়ে ম্যামের কেবিনে অনুমতি নিয়ে ঢুকে কাপা কাপা হাতে ম্যামকে ফাইল পাসটা দিলাম। নীলা বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। তারপর আমি বসে থাকলাম। এইদিকে ম্যাম একটা একটা করে ফাইল চেক করতে লাগলো, আর আমি ম্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলাম। কি মায়াবী চোখ তার, কত সুন্দর চেহারা, ইচ্ছে করে সারাদিন এইভাবে তাকিয়ে থাকি। সিসি, এইসব কি ভাবছিস তুই? ম্যাম জানতে পারলে তোর অবস্থা খারাপ করে দিবে। সবশেষে যখন 15 নম্বর ফাইলটা হাতে নিল, আমার গলা শুকিয়ে গেল। আল্লাহ বাঁচাও আমাকে। নীলা বলল, এটা কি? নিজেকে স্বাভাবিক করে বললাম, জি ম্যাম, ফাইল। নীলা বলল, গাধা, ফাইল তো আমিও দেখছি, কিন্তু কমপ্লিট হয়নি কেন? আমি বললাম, ম্যাম যতগুলো ফাইল দিছেন ততগুলো ফাইল এই সময়ে শেষ করা সম্ভব না, তার মধ্যে অনেক বড় ফাইলগুলো। নীলা বলল, কেন সম্ভব হবে না বল আমাকে। খালি তো পারিস মেয়েদের সাথে টাঙ্কি মারতে, তাছাড়া আর কিছুই পারিস না। যা এক্ষুনি ফাইল কমপ্লিট করে দে। তারপর আমি ফাইলটা নিয়ে যখনই উঠতে যাব তখন নীলা বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, ম্যাম আমার কেবিনে। নীলা বলল, কোথাও যেতে হবে না, এখানে বসে ফাইল কমপ্লিট করে দে। আমি বললাম, কিন্তু? নীলা বলল, কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আমি আর উপায় না পেয়ে সেখানে বসেই ফাইল কমপ্লিট করতে লাগলাম। কিন্তু আমি আর চোখে খেয়াল করে দেখলাম নীলা ম্যাম আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি বললাম, ম্যাম এভাবে তাকিয়ে থাকলে আমার কাজে সমস্যা হয়। আমার এমন কথা শুনে নীলা নিজেকে সামলে বলল, আমার দিকে না তাকিয়ে চুপচাপ ফাইল শেষ কর বলছি। দেখছেন এই মেয়ে কি বলে, এতক্ষণ তাকিয়ে থাকছে আমার দিকে, এখন বলে আমি নাকি তার দিকে তাকিয়েছিলাম। তারপর আমি আর কিছু না বলে আবার কাজে মন দিলাম। একটু পর ফাইল শেষ করে নীলা ম্যামকে দিয়ে আমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেলাম, কারণ আমার ছুটি তাই। এইদিকে নীলা ফাইল চেক করে সবকিছু গুছিয়ে রুম থেকে বের হয়ে আমার কেবিনে তাকাতে দেখে আমি নাই। রহিম চাচা, রিফাত কোথায়? রহিম চাচা বলল, রিফাত বাবা তো চলে গেল একটু আগে। কি, আমাকে না বলে চলে যাওয়া তাই না? কাল আসুক কুত্তাটা, একবার অফিসাই দেখাবো মজা। এটা বলে হনন করে চলে গেল নীলা। এইদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। আর আম্মু আব্বু যখন জানতে পারলো আমি চাকরি ছাড়িনি, তখন অনেক খুশি হয়ে গেছে দেখছি। ফোন টিপতেছিলাম, হঠাৎ অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কিছু না ভেবে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওই পাশ থেকে মেয়ে কণ্ঠে বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, আমি জেরিন। আমি বললাম, ও কি করিস? জেরিন বলল, এই তো তোর সাথে কথা বলি, তুই? আমি বললাম, আমিও তোর সাথে কথা বলি। জেরিন বলল, তো করা হয়েছে তোমার? আমি বললাম, তোর হয়েছে? জেরিন বলল, হয়েছে। আমি বললাম, আচ্ছা রাখ, তাহলে কাল দেখা হবে অফিসে। জেরিন বলল, ওকে বাই। তারপর জেরিন ফোন কাটতে আবার ফোন বাজতে লাগলো। তারপর ফোন রিসিভ করে বললাম, হ্যালো, ফোন কেন দিছিস? তোকে বলছি না আমাকে আর ফোন দিবি না? স্যার আমরা কিছু জানি না, আপনাকে ব্যাক করতে হবে। আমি বললাম, আমি করব না স্যার, আপনার চলে যাওয়ার পর অবৈধ কাজ বেড়ে গিয়েছে, আপনাকে ফিরতে হবে, তা না হলে বাঁচানো যাবে না দেশকে। সেটা আমার দেখার বিষয় না, তোদের সমস্যা তোরা সমাধান কর। আমার বিপদে কেউ ছিল না, আমি কেন থাকবো? ভাই আর কল দিবি না, আর আমার কাছে আসার চেষ্টাও করবি না। এই বলে ফোন কেটে নাম্বার ব্লক করে রুমে এসে শুয়ে পড়লাম। তখন আবার ফোনটা বেজে উঠলো। বিরক্ত হয়ে ফোনের দিকে না তাকিয়ে বললাম, কি সমস্যা তোর? তোকে না বলছি আমাকে আর ডিস্টার্ব করবি না? ওই আমি তোকে ডিস্টার্ব কখন করলাম? হঠাৎ মেয়ে কণ্ঠ শুনে কিছুটা চমকে গেলাম। তাড়াতাড়ি ফোনের দিকে তাকিয়ে দেখলাম এটা তো নীলা ম্যাম। আমি বললাম, সরি ম্যাম, আসলে কথাটা আরেকজনকে বলতে চেয়েছিলাম, আসলে সে লাগাতার ফোন দিয়ে বিরক্ত করছে, সরি ম্যাম। নীলা বলল, কি, কে বিরক্ত করছে, ছেলে না মেয়ে, বল আমাকে। আমি বললাম, আরে ম্যাম এমন করছেন কেন, আমার বন্ধু একটা এমন করছে। নীলা বলল, ও আচ্ছা, খাবার খেয়েছো? আমি বললাম, জি ম্যাম। আচ্ছা ম্যাম আমি ঘুমাবো। নীলা বলল, ওকে ঘুমাও তাহলে, বাই। নীলা কথাটা বলা মাত্রই আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে নীলা বলল, কুত্তা বিলাই হনুমান কত বড় খাটাস, আমাকে একবারও জিজ্ঞেসও করলো না আমি খেয়েছি কিনা, খালি ঘুমাবো ঘুমাবো বলে। কাল থেকে তোর ঘুমের 12টা বাজাবো আমি। এইসব বলতে বলতে ঘুমিয়ে গেল। রাত 3টা ছুঁই ছুঁই, আকাশে আর চাঁদ দেখা যাচ্ছে না, অন্ধকার নিস্তব্ধ পরিবেশ, তার মধ্যে শিয়াল কুকুরের আওয়াজ। এক কথায় এই ভয়ঙ্কর ভাবে জায়গাটাই ফুটে উঠেছে, মনে হয় যেন বাড়িটার আশেপাশে ভূতের আনাগোনা। বলছি চট্টগ্রাম শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত পরিত্যক্ত এক বড় বাড়ির কথা। বাড়িটা পরিত্যক্ত হলেও এখানে মানুষের আনাগোনা কম নয়। এখানে 24 ঘন্টায় মানুষ থাকে, কারণ একটাই, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক সাপ্লাই হয়। তেমনভাবে আজকেও প্রায় 1 কোটি টাকার মাদক সাপ্লাই হবে। মুখে কালো মাস্ক পরা একটা ছেলে বলে উঠলো, এই আসলাম, গাড়ি আসলে তোরা মালগুলো তাড়াতাড়ি তুলে নিবি। আসলাম বলল, ওকে বস, আমি এখন বাড়ি যাচ্ছি তাহলে। আসলাম বলল, বস টাকা কে নিবে? বস বলল, পাগল, টাকা তো পাঠানো হয়ে গেছে, তোরা খালি মাল তুলে দিবি, বুঝতে পারছিস? আর যত তাড়াতাড়ি পারিস তুলে দিবি। এটা বলে লোকটি বাইরে গিয়ে হঠাৎ কোথাও যেন হারিয়ে গেল। লোকটা যাওয়ার একটু পর একটা আলু ভর্তি ট্রাক আসে। তখন আসলাম নামক ছেলেটি বলে উঠলো, এই কি কোথায় আসিস, তাড়াতাড়ি মাল তুলে দে, গাড়ি চলে এসেছে। আসলামের কথা শুনে 15-20 জন ছেলে এসে বলল, ওকে ভাই আমরা তুলে দিচ্ছি।
এটা বলে সবাই কাজে লেগে পড়লো। আসলাম আবার বলে উঠলো, কিরে তাড়াতাড়ি হাত চালা, এত আস্তে আস্তে কাজ কেন করছিস? এত আস্তে আস্তে কাজ না করলে আমি আসবো কেমনে আর তোকে উপরে পাঠাবো কেমনে? এই তোরা আস্তে আস্তে কাজ কর। এমন কথা শুনে সবাই চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু কাউকে খুঁজে পেল না। তখন তাদের মাঝখান থেকে একটা ছেলে মাথা গরম করে বলে উঠলো, কোন কুত্তার বাচ্চা রে এ কথাগুলো বললো? সাহস থাকলে সামনে আয়। এটা বলতে দেরি তার কপাল ফুটে হতে দেরি হলো না, সাথে সাথে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লো, রক্তে পুরো মাটি লাল হয়ে গেল। আমার সাহস যদি না থাকতো তাহলে এখানে আসতাম বল আমাকে? যদি সাহস না থাকতো তাহলে তুই উপরে দিতিস না, বুঝলি শিয়ালের বাচ্চারা? এই বলে একটা ছেলে অন্ধকার থেকে এক পাক করে তাদের সামনে আসলো। কে তুই, আর এইভাবে মুখে মাস্ক দেওয়া কেন? পরিচয় দেওয়ার টাইম নাই, শুট কর। এটা বলতে সেখানে থাকা সব ছেলেপিলে নিমিষেই মাটিতে লুটিয়ে পড়লো, শুধু আসলাম ছাড়া। হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যাবে তা আসলাম বুঝতে পারিনি। কি এইবার বুঝলি আমার কত সাহস? এটা বলতে আসলাম দৌড়ে ছেলেটার পাশে পড়ে গেল। ভাই ভাই আমাকে মারিয়েন না, আপনি যা বলবেন আমি তাই করব, তাও আপনাকে হাত জোর করে বলছি, আমাকে মারবেন না প্লিজ। এটা শুনে ছেলেটা একটা মুচকে হাসি দিয়ে একটা সিগারেট মুখে দিতে আসলাম তাড়াহুড়ো করে ছেলেটার সিগারেটে আগুন ধরিয়ে দিল। ছেলেটার সিগারেটে একটা টান দিয়ে বলল, তুই কার হয়ে কাজ করিস? আসলাম বলল, ভাই তার নাম বললে আমাকে সে মেরে ফেলবে, তাহলে সে মারার আগে আমি তোকে মেরে ফেলি কেমন? এই বলে তার মাথায় বন্দুক তাক করলো। আসলাম বলল, ভাই ভাই আমি বলছি আমি তাকে কখনো দেখিনি, সে সবসময় আপনার মতো মাস্ক পরা থাকে, আমার সামনে আসলে তাকে আমরা সবাই এসকে হিসাবে জানি। ও আচ্ছা, এইসব কাকে সাপ্লাই দিতেছোস? আসলাম বলল, ভাই এইসব আমরা অর্থমন্ত্রীর ছেলে তারেক রহমানের কাছে সাপ্লাই দিছিলাম। ভাই এখন সব বলে দিছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই সব বলে দিছিস, এখন তোকে ছেড়ে দিচ্ছি উপরে। এটা বলে আসলামের মাথায় মাস্ক পরা ছেলেটি 5 রাউন্ডের গুলি ঢুকিয়ে দিল আর হাসতে হাসতে অন্ধকারে হারিয়ে গেল। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইবা, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।